আমার জামাই ওনার বউকে নিয়ে একটা বাচ্চা রেখে আর দুইটা বাচ্চার মাকে নিয়ে ভেঙে গেছে 15 বছরের সংসার রেখে। আমার ওয়াইফ ওনার হাজবেন্ডের সাথে আমার দুইটা বাচ্চা রেখে চলে গেছে। আর আপনারা দুজন কি এখন সম্পর্কে? আমরা দুইজন এখন হাজবেন্ড ওয়াইফ। ওয়েট, আপনারা দুজন হাজবেন্ড ওয়াইফ আর আপনার ওয়াইফ ওনার হাজবেন্ডের সঙ্গে ভেগে চলে গেছে। আপনার হাজবেন্ড ওনার ওয়াইফকে নিয়ে ভেগে গেছে, আপনাদের দুজনেরই বেবি হয়েছে। কখনো কোনো মানুষের সাথে না হলে সেটা অনুভব করতে পারবে না। আমি এটা সারা জীবনও বলতে পারবো না। উনি যখন ওনার 1 টাকা আর্নিং করার কোনো ক্ষমতা ছিল না, আমি তখন থেকে ওনার সাথে মানে সুখে দুঃখে সবসময় ছিলাম। আর এখন এই 15 বছর পরে এসে উনি আমার সাথে এটা করছে। ওনার বাসায় যখন একটা টিনের ঘর ছিল তখন থেকে ওনার সাথে আমি একটা বাসা বানাইছি। আমার ইচ্ছা ছিল, আমার পুরো বাড়ির কখনো ইচ্ছা ছিল না যে আমার একটা ঘর হবে, আমি ঘরটা সুন্দর করে সাজাবো। আমি আমার ঘরটাও করছিলাম, কিন্তু ওই ঘর আমাকে থাকতে দেয় নাই। আমি নিজের হাতে সব করছি, সেই ঘরে সে এখন অন্য মেয়ে নিয়ে থাকে। এদিকে সে আমাকে বুঝাইতো সে আমাকে খুব ভালোবাসে। কেউ কোনো বুঝতেই পারে নাই যে, আমিও বুঝতে পারি নাই সে আমার সাথে এরকমটা করবে। মানে এত ভালোবাসা দেখাইছে, আসলে ওগুলো সব মিথ্যা ছিল, এটা আমি কখনো বুঝতে পারি নাই। এমন কোনো দিন নাই আমি ডাকাচ্ছি আমার এলাকার মানুষ আমার কইতো যে তাই কি চলে গেছে, তাই কি পুরুষ পোলা আমার বিয়ে করবে, না আমি ওরে অন্ধের মতো ভালোবাসছি। আমি ওরে কোনোদিন সন্দেহ করি নাই, আমি কোনোদিন ওরে সন্দেহ করি নাই। ওর আমি কোনোদিন চোখ রাঙায় কথা বলি না। আর এলাকার মানুষ বলতো ওরা দুইজনে কত মিল, ওগুলোর মধ্যে কোনোদিন 15 বছরে আমাকে দুজনের মধ্যে কোনোদিনও ঝগড়া হয় নাই, কোনোদিনও না। পাশের আমাদের রুম এলাম, এক ঘরের ভিতরে রুম হইল 3টে। জি। পাশের রুমে আমরা থাকতাম, আমি আমার 2 মেয়ে ওয়াইফ। হ্যাঁ। তো ও পাশের রুমে ওই দেশে যে ছেলেগুলো আসলো, ছেলে 2টা আসলো, ওই ছেলের সাথে ও পরকীয়া করতো। আমার এই দিনের পর দিন ঘুমের ট্যাবলেট খাইতো এবং আমার 2 মেয়েরও ট্যাবলেট খাওয়াইতো। আপনার 2 বাচ্চা এবং আপনাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইতো যাতে ওনার ডিস্টার্ব না হয়। পাশের রুমে পরকীয়া করতো। আপনি যখন জানতেছেন আপনার পাশের রুমে পরকীয়া করা ছেলেটা আসছে, আপনি জাননি কেন তখন সেখানে? আমি যাইনি কারণ এসে কি আমি ওদের হাতে নাতে ধরুম, ওই রুমে ঢুকলে আমি ওদের ধরুম। তো এরপরে সে ডাকার পর আমি তার সাথে দেখা করতে যাই, যদি বলে বা আমাকে দেখে তার মায়া হয় সে যদি ফিরে আসে। পরে আমি যাই, সে আমাকে রেস্টুরেন্টে নেওয়ার কথা বলছিল। সে ওই মেয়ের সাথে যে বাসায় থাকে সে আমাকে ওই বাসায় নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর ওইটা তো আরও বেশি কষ্টদায়ক। মানে চোখের সামনে এসে অন্য মেয়ের সাথে আছে, সে আমাকে ওই বাসায় নিয়ে গেছে। নিয়ে যে ওই বাসায় আমাকে 4 দিন রাখছে, আমাকে বাসা থেকে আসতে দেয় না। সে ভাবছিল যে ও এগুলা দেখতে দেখতে ওর কষ্টটা সয়ে গেলে বা মেনে নিলে হয়তো আমাদের দুজনকে মেনে নিবে। তখন কই বাসা ওই মহিলা ওনার ওয়াইফও ছিল? হ্যাঁ, ওনার ওয়াইফও ছিল। মানে ওই যে বিষয়গুলা, যে ওই কষ্টগুলা, এগুলা কারোর সাথে না হলে সে কখনোই কোনো কিছু বুঝতে পারবে না। তার বলছি যে আপনি তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি যখন তারই চাই তাহলে আপনি তারে নিয়ে থাকেন। এই যে এই 4টা দিন আপনাকে রাখলো, সে ঘুমাচ্ছে কার সাথে? আপনার সাথে না ওনার ওয়াইফের সাথে? উনি একই রুমে রাখছিল, মানে একই রুমে ছিলাম, একই বেডে। উনি মাঝখানে, আপনারা দুইজন দুই পাশে। কিন্তু আমি ঘুমাইতে পারি না। আমি ওইখানে 4 দিনে মনে হয় 2-3 ঘন্টা ঘুমাইছি। আমি শুধু বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি ওর সাথে থাকেন, আপনি আমাকে এখান থেকে মুক্তি দেন। এটা জাহান্নামের থেকে কোনো অংশে কোনো কিছু কম না। আপনার হাজবেন্ড ওনার ওয়াইফের সঙ্গে ওনার ওয়াইফের বিছানায় শুয়ে আছে এবং আপনাকে পাশে রাখতেছে, আপনি কেন থাকতেছেন? না, আমি তো থাকতে চাই না, উনি আমাকে জোর করে রাখছে। মানে ওইটার মতো কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক তো পৃথিবীতে আর কোনো কিছু হইতে পারে না। মানে তার ইচ্ছা ছিল যে সে আমাদের দুজনকে নিয়ে থাকবে, তার ইচ্ছাটা এরকম ছিল। এবং আমারও ওয়াইফও বুঝায় যে আমার চেয়ে তোমারে বেশি ভালোবাসি, তুমি থাকো। আমি জানি না ওদের মাথায় কি প্ল্যানিং চলতেছিল। আপনার ওয়াইফ ওনার হাজবেন্ডকে বোঝাচ্ছে? হ্যাঁ, আমাকে বোঝাইতেছে, ওনাকে বোঝাইতেছে যে কি হইতাছে মাথার মধ্যে। আমরা দুইজনেই সংসার করি। দেখতেছেন আপনার হাজবেন্ড কারোর সঙ্গে ইন্টিমেট হচ্ছে, কাছে যাচ্ছে, হাউ ইউ টলারেট? সহ্যটা করছেন কি আপনি? মানে আমি পারতেছিলাম না। আমি তার বলতেছিলাম যে আপনি আমাকে বের হতে দেন, আমি বাসায় যাই আপনার জন্য অপেক্ষা করবো, আপনি আমাকে এখান থেকে বের হতে দেন। ফোনে তালাক দিয়ে দেয়।
দিয়ে দেয়, আমি রাগ করে আমার বাসায় চলে যাই। মানে আমি রাগ করে চলে যাই, তারপরও আমি যে ওনাকে ছাইড়া দিব এটা আমি কখনো ভাবি না। আমার বাড়ি থেকে যাওয়ার পরে আমি 4-5টা ইয়ারফোন পাইছি এবং ব্লুটুথ পাইছি 4-5টা। ও দিনের পর দিন এই ঘন্টার পর ঘন্টা, ঠিক আছে, একটা মোবাইল চার্জ শেষ হয়েছে আরেকটা মোবাইল লাগাইছে। ও দিনে আমার ঘরের কিছু গেট লাগাইয়ে তালা দিয়ে তারপরে ও দিনে আমি সকাল 9টায় দোকানে যাইতাম আর রাত 10টায় দোকান থেকে আসতাম। ও আমি যাওয়ার পরে থেকে ফোনে কথা বলতো এবং ওর মায়ের ফোনে কথা বলতো, ওর ফোনে কথা বলতো। ওর ফোনের চার্জ শেষ হলে ওর মার ফোন নিত এবং ওর খালাতো বোন আমার বাসায় ছিল, ওর খালাতো বোনের ফোনও নিত। এই দীর্ঘ 3 দিন ওরে কোরআন শরীফ ছোঁয়াই আমি কথা বলছি। কোরআন শরীফও হাত দিয়ে ধরে বলছি যে আমি ওর সাথে আর কথা বলব না, কিন্তু কোরআন শরীফ হাত দিয়ে ধরার 10 মিনিট পরেই যায় আবার ওই ছেলের সাথে কথা বলছি। আমার 2 মেয়ের মাথা ছোঁয়াইও 2 দিন বলাইছি যে ওর সাথে আর সম্পর্ক রেখো না, তুমি যা করছাও আমি তোমার সব কিছু মাফ করে দিব, কিন্তু আমার মেয়ে 2টার মুখের ধরে তাকাইয়া তুমি আমার সংসারটা করো। কিন্তু মানে না। আপনি শিওর হইলেন কেমন যে ইনার হাজবেন্ডের সঙ্গে ভেগে গেছে? হ্যাঁ, আমি শিওর হয়েছি ওই যে ফোনে করছে। আমি ওর সাথে একদিন কথাও বলছি, ওর কাছে একদিন আমি ক্ষমাও চাইছি, মাপও চাইছি, ওর পাই ধরছি। কার? এই ছেলেটার, যে ছেলেটা আমার ওয়াইফরে নিয়ে গেছে। তার কাছে ক্ষমা চাইছেন? হ্যাঁ, আমি তার কাছে ক্ষমা চাইছি যে আমাদের 2টা বাচ্চা আছে, আপনারা যা করছেন আমারে আপনি মাফ করে দেন, মাফ করে দিয়ে আমার সংসার আপনি ভাঙেন না, আমার সংসার আমারে করতে দেন, আপনার সংসার নিয়ে আপনি সুখী থাকেন, আমার সংসার নিয়ে আমার সুখী থাকতে দেন। আপনি আপনার হাজবেন্ডের পরকীয়া প্রথম ধরলেন কবে? প্রথম লাস্ট 1 বছর উনি আমার সাথে ঠিক করে কথা বলতো না। আমি ফোন দিলে বা মেসেজ দিলে মানে খুব একটি করতো না। উনি বলতো যে ওনার ফোনে সমস্যা, ফোনে চার্জ থাকে না, সেজন্য মানে কথা বলতে পারে না, করতে পারে না। তো এই 1 বছর আবার উনি কোনো কাজই করে নাই, একদম বসা। কিন্তু সবাই এটা জানতো যে উনি আমাকে খুব ভালোবাসে, মানে খুবই ভালোবাসে। তো অন্য কিছুর অভাব থাকলেও ওনার এইটা ভাবে আমি সব মানে মেনে নিছি যে ভালো তো বাসি। তো আপনার ওয়াইফের পরকে আপনি ধরলেন কেমনে? এই গত রোজার মাসের পরে 2-3 দিন পরে আমি জানতে পারি প্রবাসী একজনের সাথে কথা বলে। প্রবাসী একজনের সাথে কথা বলে? তখন কি আপনি দেশে? আমি দেশে। আচ্ছা, ছুটিতে আসছেন আপনি তখন? আমি তখন ছুটিতে আসছি। জি। এই সিদ্ধান্তে আপনারা কিভাবে আসলেন যে আপনারা দুজন, আপনাদের বউ এবং হাজবেন্ড যেহেতু চলে গেছে, একসাথে বিয়ে করে গেছে, আমরা বিয়ে করবো দুজন একসাথে, এই সিদ্ধান্ত কেমন করে আসলেন? সিদ্ধান্ত নিয়েছি এই কারণেই যে ও আমার ওয়াইফ নিয়ে গেছে, আমি ওর ওয়াইফেরই বিয়ে করব যেভাবে মানে আমরা ও সিদ্ধান্ত নিয়েছি, আমিও সিদ্ধান্ত নিয়েছি। আপনিও সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত যে তাহলে অবশ্য 2টা বাচ্চা কাছাকাছি থাকবে, যে আমার বাচ্চা 2টা আমার কাছে রাখুন, ওর ছিল ওর কাছে রাখবো। আর আমার বাচ্চার যে ওরা অমানবিক আচরণ করছে, সেটার জন্য তো ওরা মনে হয় না আল্লাহ থেকে আল্লাহ ভালো রাখবো। এই জন্য আমরা 2জন একসাথে থাকতে চাই, আমরা দেখতে চাই যে আমরাই খারাপ না ওরাই খারাপ। মাথা চক্কর দেওয়া গল্প, আমি চাই এটা শোনেন এবং তাদের মুখ থেকে তাদের জীবনের তাদের বলা ঘটনাগুলো শোনেন, মানে মাথাটা ঘুরবে আপনার যে কোত্থেকে কি হইতেছেন। সতর্ক হওয়ার জন্য তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমি অনুরোধ করতে চাই ভিডিওটা শেয়ার করবেন যেন মানুষ বোঝে যে জামানা কত বেশি বদলায় গেছে এখন। আমার জামাই ওনার বউকে নিয়ে একটা বাচ্চা রেখে আর 2টা বাচ্চার মাকে নিয়ে ভেগে গেছে, 15 বছরের সংসার রেখে। আমার ওয়াইফ ওনার হাজবেন্ডের সাথে আমার 2টা বাচ্চা রেখে চলে গেছে। আর আপনারা দুজন কি এখন সম্পর্কে? আমরা 2জন এখন হাজবেন্ড ওয়াইফ। ওয়েট, আপনারা 2জন হাজবেন্ড ওয়াইফ আর আপনার ওয়াইফ ওনার হাজবেন্ডের সঙ্গে ভেগে চলে গেছে? আপনার হাজবেন্ড ওনার ওয়াইফকে নিয়ে ভেগে গেছে, আপনাদের 2জনেরই বেবি হয়েছে? মাথা চক্কর দেওয়া গল্প, আমি চাই এটা শোনেন এবং তাদের মুখ থেকে তাদের জীবনের তাদের বলা ঘটনাগুলো শোনেন, মানে মাথাটা ঘুরবে আপনার যে কোত্থেকে কি হইতেছেন। সতর্ক হওয়ার জন্য তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমি অনুরোধ করতে চাই ভিডিওটা শেয়ার করবেন যেন মানুষ বোঝে যে জামানা কত বেশি বদলায় গেছে এখন। আপনার কাছ থেকে আসি, আপনাদের বিবাহিত জীবন কত বছরের ছিল? 15 বছরের। আপনার হাজবেন্ডের সঙ্গে? হ্যাঁ।
ওটা কি লাভ ম্যারেজ ছিল না সেটেল ম্যারেজ ছিল? হ্যাঁ, উনিও আমাকে অনেক ভালোবেসে বিয়ে করেছিল। একটু বলেন আগের গল্পটা। তো তখন আমার বয়স খুবই কম, ওনারও কম ছিল। উনি আমাকে এমন পাগল হয়ে বিয়ে করছে, মানে সেটা বলে বোঝাতে পারবো না। তো বিয়ে করার পর 19 বছর আপনাকে নিয়ে, আপনার বয়স কত তখন? তখন আমার 12-13 বছর, যেমন একটা পুতুল খেলা হয় ওই রকমভাবে বিয়েটা হয়েছে। ওয়েট, 12-13 বছরে আপনি বিয়ে করছেন? হ্যাঁ, ওনারও বয়স কম ছিল, যেমন হয় না যে পুতুল পুতুল বিয়ে, ওই রকম হয়েছিল। হ্যাঁ। তো বিয়ের পর উনি তখন কোন দেশে থাকতেন? বাংলাদেশে? না, উনি তখন দেশেই থাকতো। উনি বিদেশ গেছে 2018 সালে। তার আগ পর্যন্ত কি ঠিক ছিল সংসার? না, তার আগ পর্যন্ত হ্যাঁ ঠিকই ছিল মোটামুটি। তখন তো বাচ্চা বাচ্চা ছিলাম, অতটা সংসার কি বা সম্পর্কীয় ওটা তো বুঝতাম না। তো তারপরেও ঠিকঠাক ছিল, চলে গেছে। তো 18 সালে উনি বিদেশ গেছে। এর মধ্যে একটু মানে পাগলামো করলেও এটা বুঝাইতো যে সে আমাকে অনেক ভালোবাসে। তো তখন আমি এটাই ভাবতাম যে বয়স কম, হয়তো একটু পাগলামি করতেছে, এইভাবে সব মেনে নিতাম। আমারও বয়স কম ছিল, তার মধ্যে আবার একটা বাচ্চাও হয়ে যায় বিয়ের পরেই। তো 18 সালে বিদেশ যায় উনি, যাওয়ার পর এইভাবেই চলতে থাকে। এরপর হচ্ছে আসছিল, উনি দেশে আসছিল 2020 সালে করোনার মধ্যে, তখনও ঠিক ছিল। তো 2021 আবার চলে যায়। তো যাওয়ার পর মানে উনি একটু অন্যরকম ছিল, একটা কাজ টাজ কম করতো বিদেশ যাওয়ার পরও। তো এইভাবে চলে টলে যাইতো আপনার, মানে ধাক্কায় টাক্কায় এত বছর সব চলে গেছে। কিন্তু সবাই এটা জানতো যে উনি আমাকে খুব ভালোবাসে, মানে খুবই ভালোবাসে। তো অন্য কিছুর অভাব থাকলেও ওনার এইটা ভাবে আমি সব মানে মেনে নিছি যে ভালো তো বাসি। তো এই যে আপনার এই বছরটা, এই 2000 আমার মনে হয় ওরা 25 সাল থেকে শুরু করছে, বুঝতে পারি নাই। মানে এই যে বাইরে গেল 22-এ, তারপরে 21-এ বাইরে গেল, তারপরে আর আসে নাই? না, তারপরে এই 5 বছরে আর আসে নাই? না। এবং এর মধ্যে সম্পর্ক কি আপনার সাথে ফোনে বা নর্মাল কথাবার্তা ঠিক ছিল? নর্মাল ঠিকই ছিল। এই লাস্ট 1 বছর মানে অন্যরকম সবকিছু। আপনি আপনার হাজবেন্ডের পরকীয়া প্রথম ধরলেন কবে? প্রথম লাস্ট 1 বছর উনি আমার সাথে ঠিক করে কথা বলতো না। আমি ফোন দিলে বা মেসেজ দিলে মানে খুব একটি করতো না। উনি বলতো যে ওনার ফোনে সমস্যা, ফোনে চার্জ থাকে না, সেজন্য মানে কথা বলতে পারে না, করতে পারে না। তো এই 1 বছর আবার উনি কোনো কাজই করে নাই, একদম বসা, মানে কোনো কাজই না। তো আমি ভাবতাম হয়তো এরকম মানসিক চাপ টাপে আছে, আবার ফোনও এরকম, হয়তো সেজন্য সময় দিতে পারতেছে না। উনি আবার কাজ করতো না, বাসায় টাকা দিত না, সেজন্য ওনার বাসার মানুষ আবার আমার সাথে একটু করতো। সেজন্য আমি আবার ওনার সাথে আবার একটু রাগ করে থাকতাম যে আপনি কাজ করতেছেন না, সেজন্য তো বাসায় এরকম অশান্তি হইতেছে। তো এরকম দূরত্ব বাড়তে 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 আমি তো ভাবতাম যে কারণগুলো এগুলাই, বা উনি কাজ করে না, কাজ পাইতেছে না সেজন্যে। কিন্তু আসলে যে ওই মেয়ের সাথে সময় কাটাইছে ফোনের পর, মানে ফোনে দিন রাত সমানে, এটা বুঝতে পারিনি। আপনি বিয়ে করছেন কত সালে? আমি 2011-তে বিয়ে করছি। 2011-তে বিয়ে করছেন? আমি প্রবাসী ছিলাম, প্রবাসী থেকে আইসা 2011-তে সৌদি আরব। সৌদিতে ছিলেন? জি। তো আপনার ওয়াইফের পরকে আপনি ধরলেন কেমনে? আমার ওয়াইফের পরকে আমি 2025-এর পরে, এই গত রোজার মাসের পরে 2-3 দিন পরে আমি জানতে পারি যে এই প্রবাসী একজনের সাথে কথা বলে। প্রবাসী একজনের সাথে কথা বলে? তখন কি আপনি দেশে? আমি দেশে। আচ্ছা, ছুটিতে আসছেন আপনি তখন? আমি তখন ছুটিতে আসছি। জি। ছুটিতে না, আমি আসছি 2018-তে একবারই দেশে। ও, দেশে চলে আসেন একবার? আমার বাচ্চা হয় না দেখে আসছে আর উনি চলে গেছে। আমি বাচ্চা হয় না দেখে আমি 2018-তে একবারে চলে আসছি। জি। দেশে বাচ্চা না হওয়ার কারণে, যে আমি টাকা পয়সা থেকে করবো, আমার যখন বাচ্চাই নাই আমি টাকা থেকে করবো, এর জন্য চলে আসছি। আমার মালিকে আসতে দিব না, তবুও আমি চলে আসছি। আচ্ছা। টাকা পয়সা দিয়ে আমি কি করবো, আমার বাচ্চা নাই, আমি টাকা পয়সা দিব। তখন একবারে দেশে আসার পরে আমার এই আল্লাহ দিলে 7 বছর পরে আমার প্রথম মেয়ে হয়। প্রথম মেয়ে হওয়ার পরে তারপরে আবার 2 বছর পরে আবার ছোট মেয়ে হয়। জি। 2 বছর পর ছোট মেয়ে হওয়ার পরে এখন আমার বড় মেয়ের বয়স হলো 7.5 বছর, আর ছোট মেয়ের বয়স হলো 5.5 বছর। হ্যাঁ, এমন তো অবস্থায়
আমি এই এই গত রোজার ঈদের 4-5 দিন পরে জানতে পারি ও মানে প্রবাসী একটা ছেলের সাথে কথা বলে এবং দেশে 2টা ছেলের সাথে ও পরকীয়া করে, আমি বুঝতে পারি। ওয়েট, 3 জনের সাথে একসাথে? হ্যাঁ, একসাথে। আপনার ওয়াইফ ও এক্স? ওর ইয়ারফোন ছিল আমার ঘরে, আমি আমার বাড়ি থেকে যাওয়ার পরে আমি 4-5টা ইয়ারফোন পাইছি এবং ব্লুটুথ পাইছি 4-5টা। ও দিনের পর দিন এই ঘন্টার পর ঘন্টা, ঠিক আছে, একটা মোবাইল চার্জ শেষ হয়েছে আরেকটা মোবাইল লাগাইছে। ও দিনে আমার ঘরের কিছু গেট লাগাইয়ে তালা দিয়ে তারপরে ও দিনে আমি সকাল 9টায় দোকানে যাইতাম আর রাত 10টায় দোকান থেকে আসতাম। হ্যাঁ। ও আমি যাওয়ার পরে থেকে ফোনে কথা বলতো। হ্যাঁ। এবং ওর মায়ের ফোনে কথা বলতো, ওর ফোনে কথা বলতো, ওর ফোনের চার্জ শেষ হলে ওর মার ফোন নিত। এবং ওর খালাতো বোন আমার বাসায় ছিল, ওর খালাতো বোনের ফোনও নিত। আপনার বাসায় আপনার শাশুড়ি থাকতেন? হ্যাঁ। আবার আপনার শালিও থাকতো একটা? হ্যাঁ, একটা শালিও থাকতো। আচ্ছা। তখন ওদের 3 মোবাইলেও কথা বলতো। রে বাপরে। এই এক একজনের সাথে এই জিনিসগুলো আপনি বুঝলেন কেমনে? আমি বুঝতে পারছি পরে বুঝতে পারছি যেভাবেই হোক। পরে শেষে আমারে ওরা এই দীর্ঘদিন এই পাশের আমাদের রুম এলাম, এক ঘরের ভিতরে রুম হইল 3টে। জি। পাশের রুমে আমরা থাকতাম, আমি, আমার 2 মেয়ে ও ওয়াইফ। হ্যাঁ। তো ও পাশের রুমে ওই দেশে যে ছেলেগুলো আসলো, ছেলে 2টা আসলো, ওই ছেলের সাথে ও পরকীয়া করতো। আমারে দিনের পর দিন ঘুমের ট্যাবলেট খাইতো এবং আমার 2 মেয়েরও ট্যাবলেট খাওয়াইতো, পানির সাথে মিলায়, দুধের সাথে মিলায়। আপনার 2 বাচ্চা এবং আপনাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইতো যাতে ওনার ডিস্টার্ব না হয়। পাশের রুমে পরকীয়া করতো। আপনি রাত্রে টের পাইতেন না কিছু? আমি তো ঘুমের ট্যাবলেট খাওয়াইছি, আমারে ঘুমের ওষুধ খাওয়াইতো। আপনাকে কিভাবে খাওয়াইতো? পানির সাথে দুধের সাথে মিলাই খাওয়াইতো আমারে বেশিরভাগ। Oh my God! কিন্তু ওই মহিলাকে দেখলে মানে কেউ বুঝতে পারবে না যে উনি একদম মনে হয় যে ভাজা মাছটা উল্টাই খেতে জানে না, এরকম দেখা যায়। আপনি এটা টের পাইলেন কেমনে যে আমাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছে? আমি ঘুমতে উঠি 8টা-9টার দিকে। আমি সেদিনকে দীর্ঘদিন ঘুমতে উঠি 11টা, 12টা, 1টায় এরকম। দুপুর হয়ে যাইতেছে। হ্যাঁ, আমার মাথা ঝিমঝিম করে। হ্যাঁ। এইভাবে আমি বুঝতে পারছি। পরে আমার একজনে বলছে যে এভাবে ঘুমের ট্যাবলেট হয়। মানে পরে উনি পাশে আমি দেখতাম যে আমার আমি প্রেশারের রোগী ছিলাম, কিন্তু আমার ঘুমের ট্যাবলেট লেখা ছিল হ্যাঁ। ডাক্তারের থেকে। হ্যাঁ। পরে আমি দেখি যে আমার যে ওষুধ, আমার ওষুধ মানে 3-4 দিনে 1 পাতা শেষ। তারপর আবার এই আমার বাড়ির পাশে বাজার ছিল, বাজারে থেকেও ওই ডাক্তারের কাছে খবর নেই যে এরা ঘুমের ট্যাবলেট নিত, ঘুমের ওষুধ নিত। বিভিন্ন জায়গাতে ঘুমের ওষুধ নাই না, দুধের সাথে মিলাই আমার খাওয়াইতো, দুধের সাথে এই পানির সাথে। আমি তো প্রচুর পানি খাইতাম রাতে। হ্যাঁ। আপনি প্রথম টের পাইলেন কেমনে যে আপনার ঘুমের ওষুধ খাওয়াইতেছে, বা সন্দেহটা প্রমাণ কখন মনে হইলো যে হ্যাঁ একবার তো হয়েছে ঘটনাটা সত্যি? আমারই বলছে অনেকেই, মানে ওই যে ডাক্তারের দোকান থেকে আনা হইতো তার কাছে জিজ্ঞেস করছি, ও বলছে আমার ঘুমের ট্যাবলেট। মানে এই ঘটনাগুলো বের হওয়ার পরে সবাই যা যা জানতো, তার আগে তো কেউ কিছু বলতো না। তারপরে সবাই বলতে যে এটা করছে, ওটা করছে, ওটা করছে। কিন্তু আপনি নিশ্চিত হইলেন কেমনে যে আপনাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছে, বাচ্চারা ঘুমের ওষুধ খাওয়াচ্ছে? একদিন রাত 2টা বাজে, হ্যাঁ, আমার কিছু গেট খুলে এই আমি বুঝতে পারছি একটা লোক আসছে ভিতরে পাশের রুমে। তখন অলরেডি আপনার তখন খাওয়াইছে? তখন তার আগে 11টার দিকে আমি পানি খাই প্রচুর রাত্রে? হ্যাঁ, রাত্রে প্রচুর পানি খাই। তখন ওই দিন আমি 1 গ্লাস পানি খাইছিলাম। কয় গ্লাস পানি খাইতেন আপনি? আমি 5-7 গ্লাস পানি খাই রাত্রে। তখন আমি 1 গ্লাস পানি খাইছিলাম। 1 গ্লাস পানি খাওয়ার পরে আমার ঘুমের এফেক্ট করে নাই খুব একটা। রাইট। খাটের ভিতরে আমার 2 বাচ্চা, আমার ওয়াইফ, আমি ওই পাশে, আমার বাচ্চা 2জন মাঝখানে, আর আমার ওয়াইফ এই সাইডে। তো ও মানে 4-5 বার এইভাবে উঠছে, মানে দরজা খুলে ও ওই রুমে যাইব, আর ওই রুম থেকেও ফিসফাস ইশারা করতেছে, ও যাইতে পারতেছে না। আর আপনি এটা বুঝতেছেন কিন্তু নড়তে পারতেছেন না? হ্যাঁ, আমি বুঝতেছি যে ও ওই রুমে থেকে ডাকে বা ও 4-5 বার উঠছে। আমি মানে ওই দিনকে আমার ঘুমে খুব একটা এফেক্ট করে নাই। হ্যাঁ। এই জন্য আমি বুঝতে পারলাম ও রাত এই 2টা বাজে ঢুকছে ওই রুমে, 5:30 বাজে 2টা আজান হয়েছে তাও যায় না। তার বাদে 5:30 বাজে 3টা আজান হওয়ার পর ও বেরিয়ে গেছে রাগ করে। ওই ছেলেটা চলে গেছে, ও যখন যায় নাই ওই রুমে। এই তারপরে আমি বুঝতে পারলাম যে আমার ওয়াইফ পরকীয়া করে, এবং পরে বুঝতে পারলাম যে আরও 2টা ছেলে আছে পরকীয়া করে। তাইলে আপনি যখন জানতেছেন আপনার পাশের রুমে পরকীয়া করা ছেলেটা আসছে, আপনি জান নাই কেন তখন সেখানে? আমি যাইনি, কারণ এসে কি আমি ওদের হাতে নাতে ধরুম। ওই রুমে ঢুকলে
আমি ওদের ধরুন। কিন্তু সেই দিনে সে আর ওখান থেকে যায় নাই। না, তার মানে সে আর যাইতে পারে নাই কে, আমার ওয়াইফ আর ওই রুমে যাইতে পারে নাই, বুঝা হলাইছে যে আমি চেতন। ও মানে উনিও টের পাইছে যে আপনি চেতন, হ্যাঁ। এবং উনি ফোনও ইউজ করতে পারতেছেন না তখন। হ্যাঁ, বুঝতে পারছি। তো আপা, আপনি কখন শিওর হইলেন যে আপনার হাজবেন্ড উনার বউ নিয়ে চলে গেছে? এই ঘটনাটা তো আমি জানার আগে ওনারা জানছে যে আমার হাজবেন্ডের সাথে ওনারা ওয়াইফ। এই কাণ্ড কি ভাইয়া? আপনি কিভাবে টের পেলেন যে এই বোনের ইয়ে নিয়ে হাজবেন্ডই আপনার ওয়াইফের সঙ্গে পরকীয়া করছে? আমি আগে জানছি ওই এই আমার ওয়াইফের সাথে কথা বলে। কিভাবে জানছেন? ফোনে। মানে আপনি জানলেন কেমনে যে ওই লোকে? আমার ওয়াইফই বলছে যে ওর সাথে সম্পর্ক ছিল, এবং এটা নিয়ে পারিবারিকভাবে আমার শ্বশুর শাশুড়ি আইসা মানে আমার স্ত্রীকে এটা মূলত জানতে পারছি ওনার ছোট মেয়ে বলে দিছিল যে মা কার সাথে আমার জানি ছোট সারাদিন মেয়ে কথা বলে। বলছিল যে কার সাথে জানি এই মা সারাদিন কথা বলে। তখন আমার শ্বশুর শাশুড়ি আইসা আমার ওয়াইফকে শাসন করে। ও মানে পারিবারিক সালিশ একবার হয়ে গেছে? হ্যাঁ, একবার না দুইবার হয়েছে সালিশি নে, আমার মানে শ্বশুর পারিবারিক আর শাশুড়ি কি। আইসা, হ্যাঁ, তখন আমি জানতে পারি ওই বলছে যে আমার ওর সাথে সম্পর্কই বলছে। সৌদি আরব। তারপরে ফোন নাম্বার নিছেন আপনি? আমি দীর্ঘ 3 দিন ওরে কোরআন শরীফ ছোঁয়ায় আমি কথা বলছি, কোরআন শরীফও হাত দিয়ে ধরে বলছি যে আমি ওর সাথে আর কথা বললাম না। কিন্তু কোরআন শরীফ হাত দিয়ে ধরার 10 মিনিট পরেই যায় আবার ওই ছেলের সাথে কথা বলছি। আমি এইভাবে 3 দিন ওরে কোরআন শরীফ ছোঁয়ায় কথা বলেছি যে ওর সাথে আর কথা বলো না। হ্যাঁ, ও বলছে আর জীবনেও কথা বললাম না। কিন্তু 3 দিন কোরআন শরীফ ছোঁয়ানোর পরও যে তার সাথে আবার কথা বলছে, রিলেশন রাখছে। এবং আমার 2 মেয়ের মাথা ছোঁয়ায়ও 2 দিন বলাইছি যে ওর সাথে আর সম্পর্ক রেখো না, তুমি যা করছাও আমি তোমার সব কিছু মাফ করে দেবো, কিন্তু আমার মেয়ে 2টার মুখের ধরে তাকাইয়া তুমি আমার সংসারটা করো। কিন্তু ও মানে নাই। আমার 2 মেয়ের মাথা ছোঁয়াইছি 2 বার, আমার কোরআন শরীফ ছোঁয়াইছি 3 বার, কিন্তু ওরা এই কোরআন শরীফ এবং আল্লাহরে ওরা 2 জনের একজনও বিশ্বাস করে না। আপনি শিওর হইলেন কেমনে যে ইনার হাজবেন্ডের সঙ্গে ভেগে গেছে? হ্যাঁ, আমি শিওর হয়েছি ওই যে ফোনে করছে। আমি ওর সাথে একদিন কথাও বলছি, ওর কাছে একদিন আমি ক্ষমাও চাইছি, মাপও চাইছি, ওর পায়ে ধরছি। কার? এই ছেলেটার, যে ছেলেটা আমার ওয়াইফরে নিয়ে গেছে। তার কাছে ক্ষমা চাইছেন? হ্যাঁ, আমি তার কাছে ক্ষমা চাইছি যে আমাদের 2টা বাচ্চা আছে, আপনারা যা করছেন আমার আপনি মাফ করে দেন, মাফ করে দিয়ে আমার সংসার আপনি ভাঙ্গেন না, আমার সংসার আমারে করতে দেন, আপনার সংসার নিয়ে আপনি সুখী থাকেন, আমার সংসার নিয়ে আমার সুখী থাকতে দেন। কিন্তু তারপরও তারা কিন্তু যেদিন সম্পর্ক থেকে চলে গেল যেতে পারে নাই। বোন, সেই দিনের কাহিনীটা আমাকে একটু ক্লিয়ার করেন। যখন নাকি জানতে পারলাম যে আমি আবার জানতে পারছি আমার বাসার লোকের থেকে জি। যে উনি মানে আমার হাজবেন্ড আমার বাসার কাছে কবিরাজের নাম্বার খুঁজতেছে তাদের কন্ট্রোলে রাখার জন্য। তো কার কাছে খুঁজতেছে? মানে আমার বোনের জামাইয়ের কাছে, আমার ভাবির কাছে, এবং আমার কাছে বলতেছে তোমার কাছে কি কোনো কবিরাজের নাম্বার আছে, আমাকে দাও, আমি দেখবো তুমি কোনো ছেলের সাথে কথা বলো কিনা। সে কিন্তু আমাকে কারোর সাথে কথা বলতে দিত না, মানে আমার কণ্ঠস্বরও সে কাউকে শুনতে দিত না, এইভাবে রাখতো আমাকে। অথচ সে অন্যদিকে অন্য মেয়েদের সাথে এগুলো করে বেড়াইতো। তো এটা জানার পর তার মধ্যে সে আবার কোনো কাজ করতো না। তার এখন ইকামার মেয়াদ শেষ, ওই 19 তারিখেই শেষ। তো ইকামা বানাইতে 3 লাখ টাকা লাগবে। এখন তো সে কাজ করে না, টাকাও নাই। তো আমি তো পাগল হয়ে গেছি, সে এখন দেশ আসলে কি করবে, দেশের অবস্থা তো ওরকম ভালো না। তো সে বলতেছে তাহলে তুমি করো, আমাকে ওখান থেকে টাকা দাও। সে এত টাকা আমি কোথা থেকে দিব? বলে যে লোন উঠায় দাও। তো এদিকে আমি লোনের জন্য পাগল হয়ে গেছি। ওনার যে বাবা মা ওরা লোন দিবে না, বলে না এই ছেলেকে কোনো টাকা দেওয়া যাবে না, টাকা ফেরত দিবে না। আমি লোনটা চালাবো কিভাবে? দিবে না তো দিবে না। আমি এর হাতে পায়ে ধরতেছি, ওর হাতে পায়ে ধরতেছি যে আমাকে টাকার ব্যবস্থা করে দেন, ও দেশে চলে আসলে তো আমাদের খুবই খারাপ অবস্থা হবে। তো এরকম করতে করতে আমি বিকেলবেলা 4টার আগে লোনের টাকা উঠাইতে যাব, তার একটু আগে আমার বাসা থেকে ফোন আসছে। কি করাস? আমি বলছি এরকম ওর টাকা লাগবে, আমি টাকা উঠাইতে যাবো। তখন বলে যে এই কাজ কিন্তু তুই ভুলেও করিস না। আমার পক্ষে তার এত টাকা লোন দেওয়া আমার পক্ষে তার সম্ভব হতো না। ও কিন্তু এটা বলছে ও কিন্তু আর তোর নাই, ও যে টাকা নিয়ে আকামাটা বানাবে এটার কোনো সিউরিটি নাই। তো তখন আমার কেন এই কথা কেন বলতেছেন? তো বলে যে ও কবিরাজ খুঁজতেছে, ওর এরকম মেয়ের সাথে সম্পর্ক, তো যাতে ওই মেয়ের হাজবেন্ড ওকে কিছু না বলে সেই জন্যে। তো এটা শোনার পর তো আমি
মানে আমি কি হয়ে গেছে আমি নিজেও জানি না। তো তারপরে তো টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর আমি কল্পনাও করতে পারি নাই যে উনি এরকম করবে। তো এরপর আমি রাগ টাগ করে মানে অনেক কান্নাকাটি করতেছি আর রাগারাগি করতেছি। তো এটা উনি শুনে উনি আমাকে ফোনে তালাক দিয়ে দেয়। Oh my God. তো উনি আমাকে তালাক দিয়ে দেয়। আমি রাগ করে আমার বাসায় চলে যাই। মানে আমি রাগ করে চলে যাই, তারপরও আমি যে ওনাকে ছাইড়া দিব এটা আমি কখনো ভাবি নাই। ভাবছি আমি রাগ করে চলে গেলে উনি আমাকে, যেহেতু ভুলটা উনি করছে, উনি আমাকে মানায় নেবে, কিন্তু উনি এটা করে নাই। তো বাসায় চলে যাওয়ার পরে সবাই বলতেছে আচ্ছা ও যখন ভুল করছে তুই ফিরে আয়, ও একাই ফিরে আসবে, তোর ছেলে আসছে, ছেলের কথা ভাব। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, কথাই তো বলছে। তো আমার বাসার থেকে মানে আমার শ্বশুর শাশুড়ি আমাকে 20 তারিখে নিতে যায়। উনি চলে গেছে অলরেডি 19 তারিখে, সেটা জানতে পারি নাই, জানতে পারছি 20 তারিখেই। কিন্তু জানার পরও না আমি বিশ্বাস করি নাই যে উনি আমাকে রেখে অন্য কোনো মেয়ে নিয়ে যাবে। তারপরে আমি ফিরে আসি, মানে এটা শোনার পরও ফিরে আসি। আমি ভাবছি না উনি হয়তো রাগটা করছে, এই কামা বানাই দেওয়া হয় নাই, এর জন্য মানে লুকায় কাজ করতেছে। তো 20 তারিখে আসার পরে এরকম 4 দিন 5 দিন চলে যায়। মানে আমার হাজব্যান্ডও নাই, 19 তারিখ থেকে রুমে থেকে গায়েব হয়ে গেছে, আবার ওই মেয়েটাও নাই। তো ওই মানে 20 তারিখে শোনার পরে আসি। আমি ভাবছি যে ও ফিরে আসবে, হয়তো লুকায় টুকায় আছে, ফিরে আসবে। পরে এরকম করতে করতে 4-5 দিন পরও ফোন দেয়, ও নিজের থেকে ফোন দেয়। এর মধ্যে ওর ফেসবুক নাম্বার সব কিছু বন্ধ। আমি তো ওর খুঁজতেছি। আপনি তো পাগল হয়ে যাওয়ার কথা যে স্বামী কই গেল। হ্যাঁ, আমি তো ওর খুঁজতেছি। আমি মানে একভাবে মনে করি যে না ও চলে গেছে, ওই মেয়ের সাথে ওর না যায় নাই, ও হয়তো রাগ করে কোথাও লুকায় আছে। আমি ওর বন্ধু, মানে যেহেতু কাছে নাই দূরে, তারপরেও যতগুলারে আমি চিনি জানি সবাইরে নক করতেছি যে ওর পাসপোর্ট নাম্বারটা আমার ছিল না, যে ওর পাসপোর্ট নাম্বারটা আমাকে কেউ একটু ব্যবস্থা করে দেন, আমি খোঁজ দিয়ে দেখি যে ওর দেশে আসছে কিনা। পরে খোঁজ নিতে নিতেই আপনার ওই ফোন দেয় নিজে যে আমি চলে আসছি। আমি জিজ্ঞেস করছি আপনি এটা কেন করলেন? সে আমাকে উত্তর দিচ্ছিল তুমি আমাকে রাগাইলা কেন? আপনি এটা করছেন তো আমি রাগ করবো না, আপনার তো উচিত ছিল আমাকে মানানো। মানে সে উল্টা আমাকে আরো দোষ দিতেছে তুমি আমাকে রাগাইলা কেন। সেদিনকে মানে ওই যে ওই মেয়ের সাথে যে সম্পর্ক, এটা জানার পর আমি মানে সিনক্রেট কেন করলাম, রাগারাগি কেন করলাম, এটা আমার দোষ হয়েছে। সে নাকি এর জন্যে সব কিছু করছে। তো ওই 19 তারিখ মানে ওই ফোন দেওয়ার পরে তো আমি বলতেছি আচ্ছা আপনি চলে যাওয়ার পরে আমি বলতেছি আপনি যেটা করছেন আমি মেনে নিব, তাও আপনি ফিরে আসেন, ওই মেয়েকে ছেড়ে চলে আসেন। তো অলরেডি 4 দিন আপনার হাজবেন্ড আরেকজনের সঙ্গে ঘুমাইতেছে, বিয়েও করছে। আমি বলছি আমার কোনো সমস্যা নাই, আপনি আসেন, ফিরে আসেন, আমি সব মেনে নিব, ওই মেয়েকে ছেড়ে আপনি চলে আসেন। তো উনি, আমি বলছি আপনি যদি না আসেন আমি কিন্তু বিয়ে করে নিব, যদি আপনি না আসেন। কারণ এটা তো আমার পক্ষে মানা কোনোভাবেই সম্ভব না যে আপনি অন্য কোনো মেয়ে নিয়ে থাকবেন, আমি মানে আপনার জন্য থাকবো। আমি রাগ করে বলতেছি যে আপনি না আসলে কিন্তু আমি বিয়ে করে নিব। তো এটা বলার পর সে সত্যি আসে। আমি ভাবছি সে হয়তো তার ভুলটা বুঝতে পারছে। তো আসার পর 2 দিন থাকে বাসায়। 2 দিন থাকে, যেদিন আবার চলে যায় ওই দিনটাতে সে আমাকে মানে জড়াই ধরছে, বলছে আচ্ছা যেটা হবার হয়েছে মানে সব ঠিক হয়ে যাবে, ঠিক করে নেবে। আমি তো ভাবছিলাম যে হয়তো সে সত্যি ফিরে আসছে আর কখনো যাবে না। তো ওই দিন রাত চলে যায়, আমাকে বললো যে না সব ঠিক হয়ে যাবে। পরে কি করবো এটা নিয়ে ভাবি, যেহেতু বিদেশ থেকে একেবারে চলে আসছি। তো সকালবেলা তখন 7টার মতো বাজে, আমি সকালের খাবার বানাইতে গেছি, উনি দেখলাম উঠে বাহিরে গেল। তো বাহিরে গেল, আমি খাবার বানাই নিয়ে এসে ওনারে খুঁজি, ফোন দিই।
মানে ফোনও শুধু ব্যস্ত পাই। এক পর্যায়ে 10টা-11টার দিকে দেখি যে ওনার ফোন বন্ধ। তখন থেকে মনের ভিতরে আবার কেমন যেন করতেছে যে ফোন কেন বন্ধ। পরে এরকম সকাল চলে যায়, দুপুর চলে যায়, বিকেল চলে যায়, সবাই বলে যে আবার চলে গেছে। মানে ওই যে একটা কষ্ট, একটা যে ধাক্কাটা লাগছে, আমার মনে হয় এটা কখনো কোনো মানুষের সাথে না হলে সেটা অনুভব করতে পারবে না। আমি এটা সারা জীবনও বলতে পারবো না। উনি যখন ওনার 1 টাকা আর্নিং করার কোনো ক্ষমতা ছিল না, আমি তখন থেকে ওনার সাথে মানে সুখে দুঃখে সবসময় ছিলাম। আর এখন এই 15 বছর পরে এসে উনি আমার সাথে এটা করছে। ওনার বাসায় যখন একটা টিনের ঘর ছিল তখন থেকে ওনার সাথে আমি একটা বাসা বানাইছি। আমার ইচ্ছা ছিল, আমার পুরো বাড়ির কখনো ইচ্ছা ছিল না যে আমার একটা ঘর হবে, আমি ঘরটা সুন্দর করে সাজাবো। আমি আমার ঘরটাও করছিলাম, কিন্তু ওই ঘর আমাকে থাকতে দেয় নাই। আমি নিজের হাতে সব করছি, সেই ঘরে সে এখন অন্য মেয়ে নিয়ে থাকে। এদিকে সে আমাকে বুঝাইতো সে আমাকে খুব ভালোবাসে। কেউ কোনো বুঝতেই পারে নাই যে, আমিও বুঝতে পারি নাই সে আমার সাথে এরকমটা করবে। মানে এত ভালোবাসা দেখাইছে, আসলে ওগুলো সব মিথ্যা ছিল, এটা আমি কখনো বুঝতে পারি নাই। ও তারপরে সেকেন্ডবার চলে যাওয়ার পরে কি আবার আসছিল? না, সেকেন্ডবার চলে যাওয়ার পর তারপর আমি বলছি আপনি তাও আসেন। আমি সহ্য করতে পারতেছিলাম না, আমার এত পরিমাণের কষ্ট হইতেছিল যে আপনি তাও আসেন, আমি শুধু আপনারই চাই, আমি কোনো কিচ্ছু চাই না। তো সে বলে কি তুমি আমার সাথে আসো, আমার সাথে একবার দেখা করো। তো আমার তখন কোনো হুঁশ ছিল না, আমার শুধু তারই লাগতো। তো সে ডাকার পরে আমি সবার নিষেধ, সবাই বলছে ও কিন্তু আর ঠিক হবে না, তুই কিন্তু ওর কাছে আর যাস না। সবাই, পুরা এলাকার মানুষ, তার বাবা মাও বলছে, কিন্তু আমি তো আমার মনটা মানাইতে পারতেছি না, আমার তো তারই লাগবে। তো এরপরে সে ডাকার পরে আমি তার সাথে দেখা করতে যাই, যদি বলে বা আমাকে দেখে তার মায়া হয় সে যদি ফিরে আসে। পরে আমি যাই, সে আমাকে রেস্টুরেন্টে নেওয়ার কথা বলছিল। সে ওই মেয়ের সাথে যে বাসায় থাকে সে আমাকে ওই বাসায় নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর ওইটা তো আরও বেশি কষ্টদায়ক। মানে চোখের সামনে এসে অন্য মেয়ের সাথে আছে, সে আমাকে ওই বাসায় নিয়ে গেছে, নিয়ে যে ওই বাসায় আমাকে 4 দিন রাখছে, আমাকে ওই বাসা থেকে আসতে দেয় না। সে ভাবছিল যে ও এগুলা দেখতে দেখতে ওর কষ্টটা সয়ে গেলে বা মেনে নিলে হয়তো আমাদের দুজনকে মেনে নিবে। তখন কই বাসা ওই মহিলা ওনার ওয়াইফও ছিল? হ্যাঁ, ওনার ওয়াইফও ছিল। মানে ওই যে বিষয়গুলা, যে ওই কষ্টগুলা, এগুলা কারোর সাথে না হলে সে কখনোই কোনো কিছু বুঝতে পারবে না। তার বলছি যে আপনি তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি যখন তারই চাই তাহলে আপনি তারই নিয়ে থাকেন। এই যে এই 4টা দিন আপনাকে রাখলো, সে ঘুমাচ্ছে কার সাথে? আপনার সাথে না ওনার ওয়াইফের সাথে? উনি একই রুমে রাখছিল, মানে একই রুমে ছিলাম, একই বেডে? একই বেডে। উনি মাঝখানে, আপনারা দুজন দুই পাশে? কিন্তু আমি ঘুমাইতে পারি না। আমি ওইখানে 4 দিনে মনে হয় 2-3 ঘন্টা ঘুমাইছি। আমি শুধু বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি ওর সাথে থাকেন, আপনি আমাকে এখান থেকে মুক্তি দেন। এটা জাহান্নামের থেকে কোনো অংশে কোনো কিছু কম না। আপনার হাজবেন্ড ওনার ওয়াইফের সঙ্গে ওনার ওয়াইফের বিছানায় শুয়ে আছে এবং আপনাকে পাশে রাখতেছে, আপনি কেন থাকতেছেন? না, আমি তো থাকতে চাই না, উনি আমাকে জোর করে রাখছে। মানে ওইটার মতো কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক তো পৃথিবীতে তার কোনো কিছু হইতে পারে না। হাজবেন্ডকে অন্য নারীর সাথে আপনি বিছানায় দেখতেছেন, গলায় ছুরি ধরছে না থাকলে। এদিকে সে আবার মানে এরকম করতেছে যে মানে তুমি যদি, আমি আবার বলছিলাম যে আপনি যদি মানে না আসেন আমি কিন্তু বিয়ে করে ফেলবো। মানে তার ইচ্ছা ছিল যে সে আমাদের দুজনকে নিয়ে থাকবে, তার ইচ্ছাটা এরকম ছিল। এবং আমারও ওয়াইফও বুঝায় যে আমার চেয়ে তোমারে বেশি ভালোবাসি, তুমি থাকো। আমি জানি না ওদের মাথায় কি প্ল্যানিং চলতেছিল। আপনার ওয়াইফ ওনার হাজবেন্ডকে বোঝাচ্ছে? হ্যাঁ, আমাকে বোঝাইতেছে, ওনাকে বুঝাইতেছে যে কি হইতাছে মাথার মধ্যে। আমরা দুইজনেই সংসার করি, মানে এর সাথে দুইজনেই সংসার করি। এই ছেলেটার সাথে আমার ওয়াইফ কি মধু আছে ওনার হাজবেন্ডের, বুঝলাম না তো। তো আমি বলছিলাম যে আমি তো আর ওনাকে অন্য কোনো মেয়ের সাথে দেখে বা সতেন দেখে ওনাকে বিয়ে করে নেই। ওই মেয়ের পক্ষে এটা মানা সহজ ছিল, কারণ সে দেখছে তার বাচ্চা আসছে, বউ আসছে, এটা মেনেই তো আসছে। আমি তো আর এটা দেখে ওরা বিয়ে করি নাই, তো এটা তো আমার পক্ষে মানা সম্ভবই না। আমি কিভাবে মানে মানবো? 4টা দিন কেমনে কাটছে বোন আপনার? অনেক যন্ত্রণা। আমি যদি পারতাম, আমার মানে অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকতো, আমি ওইখান থেকে ওইভাবে বের হয়ে আসতাম। কেমন মানে আমি জানি না এই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা উচিত হবে কিনা, আপনি দেখতেছেন আপনার হাজবেন্ড
কারোর সঙ্গে ইন্টিমেট হচ্ছে, কাছে যাচ্ছে, হাউ ইউ টলারেট, সহ্যটা করছেন কি আপনি? মানে আমি পারতেছিলাম না, আমি তার বলতেছিলাম যে আপনি আমাকে বের হতে দেন, আমি বাসায় যে আপনার জন্য অপেক্ষা করবো, আপনি আমাকে এখান থেকে বের হতে দেন। মানে ওনার ইচ্ছা এটা যে ও যদি চোখের সামনে এগুলা দেখে তাহলে হয়তো আমি দেখতে দেখতে এটা আমি মেনে নিব বা আমার সহ্য ক্ষমতা হয়ে যাবে, সেই জন্য ও আমাকে ওই বাসায় রাখছে। আপনার সামনে কি ওনার ওয়াইফের সাথে বা ওনার নতুন বউয়ের সাথে ইন্টিমেট হয়েছে, কাছে না, আসছে, না, হাত এগুলো ধরছে, কোনো কাছে থাকছে? না, এগুলো কোনো কিছু। দুইজন পাশাপাশি রাখছে, একই ঘরের মধ্যে ঘুরতেছেন আপনারা, আর দুইজন মিলে আপনারে বুঝাইতেছে? হ্যাঁ, দুজন মিলে আমাকে বুঝাইতেছে। ওই মেয়ে আমাকে বলতেছে যে তুমি ওর সাথে থাকো, আমরা একসাথে থাকি, তোমার যা আছে তোমারই থাকবে। আমাকে আমার যা আছে, আমার তো যা ছিল তো সেটা তো তুমি নিয়ে নিছো, আমার আর কি থাকবে। আপনার ওয়াইফ দুইবার চলে গেল পর পর, আপনার মধ্যে খুঁজছিলেন, কথা হয়েছে তার সাথে, তার বক্তব্য কি? সে প্রথম দিন যে আমার বাসায় থেকে চলে যায়, আমার মেয়ে মানিকগঞ্জ ওখানে পড়ালেখা করতো, দুই মেয়ের সকালবেলা আমি ঘুমিয়েছিলাম, ব্যাগ ট্যাগ নিয়ে দুই মেয়ের নিয়ে সকাল 8:30 বাজে স্কুলে দিয়ে, তারপরে আমি বেতনের টাকাও দিছি ওই দিনকে বেতনের টাকা পে করে আমি যখন ঠিকই বেতনের টাকা দেয় সিরিয়ালে দাঁড়াইছে, তখন আমি ফোন দিছি বাসায় থেকে যে তুমি কোথায় আছো এখন? কয় আমি এখন বেতন দিতেছি। বেতন দেওয়ার পরই ও ওই চলে যায় মানিকগঞ্জ যাওয়ার পরে ওই ছেলেটাও বিদেশ থেকে ওই দিন আসে, মানে যেই দিন আসে, 19 তারিখ, যেই দিন আসে সেই দিনই চলে গেছে? হ্যাঁ 19 তারিখ। ও সকালবেলা আমার দুই মেয়ে স্কুলে দিয়ে ও চলে যায়। মেয়ে আনবে কে? বাচ্চাদের স্কুল থেকে কে আনবে? মেয়ে পরে আমি যোগাযোগ করছি, মেয়ে পরে আমি নিয়ে আসছি, মেয়ে যায় পরে আমি নিয়ে আসছি। ওইটাও খেয়াল নাই যে আমার বাচ্চা কি হবে, রাস্তায় ফেলে চলে? ওর কোনো মায়া মহব্বত নাই, বাচ্চার প্রতি ওর কোনো মায়া মহব্বত নাই। ও দুই মেয়ে রাইখা চলে যায়। পরে আমি স্কুল থেকে আমার ফোন দিছে যে আপনার দুই মেয়ে আছে, আপনি দুই মেয়ে নিয়ে যান। পরে আমি স্কুল থেকে দুই মেয়ে নিয়ে আসি। ওরা ওই দিনকেই ওই ছেলেটা ওই দিনকে বিদেশ থেকে আসার পরে ওই দিনকে ওরাও ওখান থেকে চলে যায়, দুইজনে যায় সেরে অন্যত্র যায় সেরে বিয়ে করার পরে আমার শাশুড়িকে জানাই, শ্বশুরকে জানাই। এরা কোনো বিয়ে করে আপনি জানলেন কেমনে? হ্যাঁ, আপনি জানলেন কেমনে বিয়ে করে? তার 4-5 দিন পরে আবার এর বাসায় গেছিলো। তখন আমার ফোন দিয়ে বললো কি যে আমি আপনাকে, তখন আমারে তুমি বলতো, তখন আমার বলে ফোনে যে আপনারে তালাক দিয়ে আমি অমুকরি বিয়ে করছি। ওই প্রথম কথা হলো 4 দিন যাওয়ার পরে? হ্যাঁ। আর এর মধ্যে তো আপনি খুঁজতেছেন? না, এর ভিতরে তো আমার সাথে ওর সব বন্ধু, মোবাইল সব ওর বন্ধু বলতেছে যে, তখন আমি তো মনে করেন যে আমার অবস্থা খারাপ, মানে আমি অনেক কান্নাকাটি করছি ওর জন্য। আর আমি অন্ধের মতো ওরে ভালোবাসতাম। আমি যখন এই 7 বছর পরে যখন আমার বাচ্চা হয়, ঠিক আছে, তখন আমি মনে করতাম যে আমার ওয়াইফ যদি গেত ওই 7 বছর আগে যাইতো, ও বাচ্চা হওয়ার আগে যাইতো। আমি ভাবি নাই কখনো যে আমার ওয়াইফ 7 বছর, এই 15 বছর সংসার করার পরে আমার ওয়াইফ আমি অন্ধের মতো ভালোবাসতাম। আমি ওর কোনোদিন মোবাইল ফোনও কোনোদিন চেক করতাম না, আমি ওরে কোনোদিনও সন্দেহ করতাম না। রাত্রে অনেক সময় বলতাম যে তুমি যদি না থাকো আমি কিন্তু মরে যাবো, ঠিক আছে। অনেক বলছি, অনেক কান্দাকাটি করছি। আমি ও যাওয়ার পরে আমি এমন কোনো দিন নাই যে না কাঁদছি। আমার 2 মেয়ারে নিয়ে ছোটো 2টা মেয়ে, আমার এমন কোনো দিন নাই আমি না কাঁদছি। আমার এলাকার মানুষ আমার কইতো যে তাই কি চলে গেছে, তাই কি পুরুষ পোলা আবার বিয়ে করবে, আমি ওরে অন্ধের মতো ভালোবাসছি। আমি ওরে কোনোদিন সন্দেহ করি নাই, আমি কোনোদিন ওরে সন্দেহ করি নাই। ওর আমি কোনোদিন চোখ রাঙায় কথা বলি না। আর এলাকার মানুষ বলতো ওরা দুইজনে কত মিল, ওগুলোর মধ্যে কোনোদিন 15 বছরে আমাকে 2 দিনের মধ্যে দুইজনের মধ্যে কোনোদিনও ঝগড়া হয় নাই, কোনোদিনও না। আর অন্ধের মতো ভালোবাসছি ওরে রেস্টুরেন্টে নিয়ে গেছি। যখন ও বললো যে আপনাকে আমি ডিভোর্স দিছি, আপনি কি করলেন ভাই? আমি তো তখন নাই দুনিয়াতে, আমি কি আছি। তারপরে কি আপনার সাথে দেখা করছে আর কখনো? না। তারপরে আবার ওই ছেলের বাসায় থেকে আবার ওই ছেলের ফোন দিয়ে আবার ওই ছেলের সাথে চলে গেছে। আমার শাশুড়ির সাথে আমি কত কান্নাকাটি করছি, আমার শ্বশুরের সাথে কত কান্নাকাটি করছি। তারপরে কি আপনার শ্বশুর শাশুড়ি আগেই জানতো ব্যাপারটা? আমার শাশুড়ি জানতো বিষয়টা। আমার শাশুড়ির সাথে
মূল ঘটনার সাথে আমার শাশুড়ি সব জড়িত। এবং আমার Last বাসা কথা- থেকে last 7.5 কথা লাখ কবে টাকা হয়েছে? এবং 9 ভরি স্বর্ণ নিয়ে আমার মেয়ের কানেরটা ছিল, গলার চেন ছিল স্বর্ণের, হাতের তা ছিল, আমার মেয়ের এইগুলো নিয়েও বাকছে। লাস্ট কথা কবে হয়েছে আপনার ওয়াইফের সাথে? লাস্ট কথা হয়েছে ওই যে দ্বিতীয়বার আসার পরে যে আমি তোমারে তালাক দিছি। তারপরে আবার একদিন ওরে বিয়ে করার পরে একদিন ফোন দিছিল যে আমার মেয়ে দুইটা আমি নিয়ে যাবো। আমি বলছি তোমার মেয়ে তুমি কেমনে নেবে? আমি তো আর কলঙ্কিত না, তুমি তো কলঙ্কিত, তুমি আমার মেয়ে কেমনে মানুষ করবা? যখন নাকি আমার মেয়ে বড় হইব, মানুষে বলবো যে তোর মায় বাইকে গেছে, একটা ছেলের সাথে চলে গেছে তবু রাইখে, তখন তুমি এই মেয়েরে কীভাবে বড় করবা, কীভাবে মানুষ করবা? আর আমি বাবা, আমি তো আর কলঙ্কিত না, আমি তো আর বাইকে জানি, আমার কাছেও মানুষ হইব, আমি ওদের লেখাপড়া করব। আপনার ওনার সাথে কথা হইলো কবে থেকে ভাইয়া? কার সাথে? আপনার- ওর সাথে যোগাযোগ হয়েছে ও বাইকে যাওয়ার পরে, মানে আমরা ওদের খোঁজ খবর নেওয়ার জন্য কোথায় আছে না আছে এর জন্য আমরা যোগাযোগ করছি। জি, মানে এই মে মাসে? হ্যাঁ, মে মাসের কত তারিখে? 18 এই মাসের 22-23 তারিখে, 22 তারিখে গেছে, 22-23 তারিখে আমরা যোগাযোগ। আপনার প্রথম কথা ওনার সাথে? হ্যাঁ, পরে ওরে বিয়ে করছি হলাম তারপরে 1 মাস 18 তারিখে আমরা বিয়ে করছি। ওরা বিয়ে করছে 19 তারিখে, আমরা 18 তারিখে। এবং পারিবারিকভাবে মানে ওনারা গেছে হচ্ছে এপ্রিলে না মেতে? এপ্রিলের 19 তারিখে গেছে। এপ্রিল 19 তারিখে আপনার হাজবেন্ড ওনার ওয়াইফ চলে গেছে একসাথে, আর আপনারা বিয়ে করছেন হচ্ছে মেয়ের 18 তারিখে। মেয়ের মেয়ের 18 তারিখে। এবং পারিবারিক বিয়ের সিদ্ধান্তটা কিভাবে নিলেন? পারিবারিকভাবে বিয়ে হয়েছে। ওর বাপ মা, মানে এই সিদ্ধান্তে আপনারা কিভাবে আসলেন যে আপনারা দুজন, আপনাদের বউ এবং হাজবেন্ড যেহেতু চলে গেছে একসাথে বিয়ে করে গেছে, আমরা বিয়ে করবো দুজন একসাথে, এই সিদ্ধান্ত কেমন করে সিদ্ধান্ত আসলেন? নিয়েছি এই কারণেই যে ও আমার ওয়াইফ নিয়ে গেছে, আমি ওর ওয়াইফেরই বিয়ে করব যেভাবে মানে আমরা ও সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি আপনিও সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত যে অবশ্য তাহলে অবশ্য দুটা বাচ্চা কাছাকাছি থাকবে, যে আমার বাচ্চা দুইটা আমার কাছে রাখুন, ওর ছিল ওর কাছে রাখবো। হ্যাঁ, আর আমার বাচ্চার যে ওরা অমানবিক আচরণ করছে সেটার জন্য তো ওরা মনে হয় না আল্লাহ থেকে ওরা আল্লাহ ভালো রাখবো। এই জন্যে আমরা দুজন একসাথে থাকতে চাই, আমরা দেখতে চাই যে আমরাই খারাপ না ওরাই খারাপ। এই জন্য আমরা বিয়ে করছি, যে আমরাই মানে বেটারটা না ওরাই ভালো থাকতে পারে। ওদের ভালো থাকা না থাকা আমরা দেখতে চাই দুজন একসাথে থাকি। এর জন্য বাট এই সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল না? হ্যাঁ, কঠিন ছিল তো। মানে এটা ওদের বোঝা উচিত ছিল যে ওরা যেটা করছে যেন ওরা দেখতে পারে। অন্য কাউকে বিয়ে করলে হয়তো এটা আস্তে আস্তে মুছে যেত, এটা থাকতো না। কিন্তু এখন যেটা হয়েছে এটা সারা জীবন থেকে যাবে, আর ওরা মনেও রাখতে পারবে যে আসলে কিছু। আপনি দেখেন ভাইয়া, উনি যাওয়ার পর আমি 5-6 বছর ধরে ওনার জন্য অপেক্ষা করতেছি। উনি আসার পর আমার সাথে একবার দেখাও করে নাই, উনি অন্য একটা বিয়ে নিয়ে চলে গেছে। আপনি তো ভালোই বাসে নাই সে কোনোদিন, তাইলে? হ্যাঁ, সে তো অভিনয় করছে, আর আমি তো ভাবতাম হ্যাঁ সত্যি আমাকে ভালোবাসে। বিদেশ থেকে আসলে সবচেয়ে আগে বউ বাচ্চার কাছে মানুষ দৌড়ায় যায়। 12-13 বছর থেকে যে আপনি সংসার করতেছেন, একটা মিথ্যা সংসার করে আসছেন। হ্যাঁ, আমি তো ভাবতাম সে আমাকে ভালোবাসে, সে কারোর সামনে এবং আমার ফ্যামিলির সামনেও সে আমাকে কখনো যাইতে দিত না। সে এইভাবে রাখতো, কারোর সাথে কথা বলতে দিত না, বাবার বাসায়ও যাইতে দিত না, কিচ্ছু করতো না। আমি তার সব মেনে নিছিলাম যে গিয়ে কি লাভ, অযথা অশান্তি করে, আমার তো এখানেই থাকতে হবে। সে যা বলতো আমি সবই মেনে নিতাম। এগুলো তো মিথ্যা ছিল, আমি তো ভাবতাম সব সত্যি ছিল। আপনাদের দুজনের মানে অনেস্টলি আমি খুব মুশকিল এই চিন্তাটা করতে, যে একজন আরেকজনের যখন তাকান কথা বলেন, আপনাদের কি মনে ব্যাক ইন মাইন্ডে এটা আসে যে তোমার ওয়াইফের সাথে এইটা হয়েছে, আমার ওয়াইফের জন্য? না না, এটা কখনোই আসে না, কারণ আমাদের সাথে তো অন্যায় হয়েছে, অবিচার করা হয়েছে, এটা ওরা দুজনে মিলে করছে। ওদের সাথে তো বেমানি হয়েছে। বোন, যদি উনারা দেখে, উনাদের জন্য যদি আপনার কোনো শেষ কথা থাকে বলতে পারেন। আমি এটা বলতে চাই যে ওনার যে আম্মা ছিল, মানে আমার শাশুড়ি যিনি ছিলেন, ওনার আমি খুব ভালোবাসতাম, ওনাকে অনেক ভালোও জানতাম। তো এখন শুনি যে মানে
উনি এখন আমার বিরুদ্ধে সবার কাছে কথা বলে যাইতেছে যে মানে আমার নাকি ওনার সাথে আগে সম্পর্ক ছিল, আমি খারাপ ছিলাম, আমি এটা ছিলাম। কিন্তু এক সময় উনি আমার সাপোর্ট করতো, উনি বলতো যে ও চলে গেছে, যাক সমস্যা নাই, তোর আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। আমার শাশুড়ি নিজেই বলতো এটা। এখন মানে মানুষ যে কিভাবে মুখোশ পরে থাকে, এটা হয়তো আরও অনেক কথা আছে যেটা গুছায় বলতে পারলাম না, কিন্তু ওনাদের না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না যে আসলেই মানুষ অভিনয় করে, যা দেখায় আসলে মানুষ তা না। তবে আপনার দুজনের সাথে কথা বলে মনে হয়েছে আপনারা দুইজনই অনেক সোজা সরল, না বললে বোকা বলা উচিত। আপনাদের দুজনেই প্রচন্ড বোকা। বোকা না হলে তো আমাদের সাথে এটা করতে পারতো না। বারবার বারে বারে আপনি তার এরকম অপরাধ ধরছেন। হ্যাঁ, ওই যে একটা জায়গায় দুর্বল, সেই জন্য এই সুযোগটা পাইছে। ভাই আমরা শেষ করব, শেষের আগে বোন আপনার কাছে আগে আসে যে যদি আপনাদের লাইফ থেকে মানুষ শেখে, কি শিখতে পারে বলে মনে হয়? মানুষ যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। মানুষ যেমন যদি বলি কালকে, ওটা অতীত। মানুষ ওই আজকের এই সময় যেটা হইতেছে, মানুষ ওটা নিয়েই, ওটার উপরে থাকা উচিত। মানুষ অতীত নিয়ে একটু ভাবে না যে কালকে ওটা অতীত, কালকেরটা কালকে, আজকেরটা আজকে। ভাই আপনার কাছে কি মনে হয়, আপনার এই লাইফ থেকে শেখার কি আছে? লাইফে থেকে শিকার, ওর কথার সাথে আমি একমত। তো আরেকটা কথা সর্বশেষ আমি বলতে পারি, সেটা হলাম কি, অন্ধের মতো যারা ভালোবাসেন তারা একটু সতর্ক হন। তারা একটু ওয়াইফরে একটু করেন, দেখেন সে কার সাথে কথা বলে, কার সাথে চ্যাটিং করে, কার সাথে কি করে। এটা আপনারা সতর্ক হন, এটা আপনারা খুব ইজিভাবে করেন, দেখেন। আরেকটা কথা হলাম, সেটা হলাম আমরা দুইজন এখন হাজব্যান্ড ওয়াইফ, আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা জানি সারা জীবন একসাথে থাকতে পারি, ইনশাআল্লাহ একসাথে পথ চলতে পারি। যে প্রতারণা আপনারা বললেন হয়েছে, সেটার থেকে যেন আপনারা মুক্তি পেতে পারেন এবং আপনাদের বাচ্চা কাচ্চারা যেন সুন্দর ভবিষ্যৎ পায়। আমি এই জন্য শুরুতেই বলছিলাম যে এই ভিডিওটা আপনারা দেখবেন, কারণ এটাতে এত কিছু শেখার আছে, এটা আসলে বলে বোঝানো যায় না। মানুষ যে মুহূর্তে বদলায় যাইতে পারে। গতকালকে কি করছে, গত 15 বছর ধরে আপনি তার জন্য কি করছেন, সে হাজব্যান্ড হন, ওয়াইফ হন, ম্যাটারই করে না। মানুষ লোভের কাছে, স্বার্থের কাছে, নিজেদের আকাঙ্ক্ষা, কামনা বাসনার কাছে এমনভাবে বন্দী, না সন্তান, না স্বামী, না ওয়াইফ, না পরিবার, না সমাজ, কারো দিকে কোনো খেয়াল নেই। পারলে পরিবারগুলো বেঁধে রাখবেন, নষ্ট করতে দেবেন না। আর প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, আর পারলে সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করছি ইতিবাচকতা ছড়াতে, আমরা চেষ্টা করছি সমাজের চোখে আঙুল দিয়ে দেখাতে কোথায় অপরাধ, কোথায় ঠিক করতে হবে।